হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো সবাইকে পর্যায়বৃত্ত গতি লেকচার নাম্বার 5-এ স্বাগতম জানাচ্ছি। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। কথা ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি লেকচার 5 শুরু করব। সো সবাই একটু চলে আসো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা যারা এখনও আসে নাই তাদেরকে একটু মেনশন করে দাও। অনেককে দেখতে পাচ্ছি চলে আসছো। মেঘলা ইসলাম, সালিম মিয়া, সাইদ লাবিব, ইফতেকার, আয়শা, নিশাত, হুমাইরা, নাভা, শামিম, মোবাশিরা। ওকে, অনেকেই চলে আসছে। ওকে, যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু চলে আসো, দ্রুত চলে আসো। সিরাজুম মনিরা ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। ওকে, সো একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে দ্রুত চলে আসে, আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। সো প্রিভিয়াস ক্লাসে কয়েকটা জায়গায় তোমাদের একটু কনফিউশন তৈরি হয়েছিল। সো আমি আজকে কনফিউশনগুলো একটু ক্লিয়ার করে দিব। ভাইয়া গলার কাটার কি অবস্থা? কাটা চলে গেছে ভাই, কাটা চলে গেছে। ওকে, হ্যাঁ কাটা কালকে বেরিয়ে গেছে। ওকে, সো প্রিভিয়াস ক্লাসে আমাদের একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল। প্রথমত এই জিনিসটা নিয়ে আমাদের সমস্যা হয়েছিল। সো অনেকে বলতেছিল যে সর্বোচ্চ অবস্থান থেকে যখন সাম্য অবস্থান আসছে স্মরণ কেন হয় নাই। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে কেন স্মরণ হয় না। সো তোমরা এখানে বেসিক্যালি দুইটা জায়গায় একটু কনফিউশন তৈরি করছো। দুইটা জায়গায়, একটা হচ্ছে তোমরা এই স্মরণটা শুধুমাত্র লিনিয়ার মোশন অথবা শুধুমাত্র সার্কুলার মোশনের ক্ষেত্রে কনসিডার করছো। তোমরা স্মরণটা চিন্তা করছো এভাবে যে একটা জায়গায় ছিল আরেকটা জায়গায় গেছে, তাহলে তো স্মরণ হয়েছে। সো এই জিনিসটা কখন খাটে? যখন তুমি লিনিয়ার মোশন নিয়ে চিন্তা করবা বা সার্কুলার মোশন নিয়ে চিন্তা করবা, তখন কিন্তু স্মরণটা ঘটে। বাট দিস ইজ সিম্পল হারমোনিক মোশন। তোমাকে মোশনটার ক্যারেক্টারিস্টিকগুলো বুঝতে হবে যে মোশনটা যে অবজেক্টটা বা পার্টিকেলসটা তার বিস্তারের ম্যাক্সিমাম পজিশন থেকে মিনিমাম পজিশনে আসলো, বাট কেন কোনো স্মরণ হইল না। তোমাকে মোশনের ক্যারেক্টারিস্টিকটা বুঝতে হবে। সো এই জন্যই বারবার তোমাদেরকে বলি যে ক্যারেক্টারিস্টিকটা বুঝো, আগে মোশনটা বুঝো। দিস ইজ সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, এটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। সো ব্যাপারটা যেটা হয়েছিল এই যে এরকম একটা দোলক। সো এই দোলকটা বেসিক্যালি এখান থেকে যাত্রা শুরু করছে। ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। ওকে, সো আমি বলছিলাম দোলনকাল হচ্ছে কত? দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড মানে কয়টা সেগমেন্ট? 4টা সেগমেন্ট, রাইট? 1 সেকেন্ড মানে হচ্ছে কয়টা? 4টা সেগমেন্ট। সো এই যে 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা সেগমেন্ট পার করে সে 1 সেকেন্ডে একটা ফুল অসিলেশন ফিল আপ করে। যারা যারা আমাকে ইনবক্স করছো এই জিনিসটা, এই প্রবলেমটা যারা যারা ফেস করছো সবাই একটু নোটিস করো আরেকবার। একটা ফুল অসিলেশন, সো 1 সেকেন্ডে একটা ফুল অসিলেশন। আমাদের টাইম ছিল কিন্তু 4.5 সেকেন্ড, রাইট? আমাদের টাইম ছিল হচ্ছে 4.5 সেকেন্ড। তাহলে 4.5 সেকেন্ডকে আমরা কি করছিলাম? দুইটা সেগমেন্টে ভাগ করছিলাম, একটা হচ্ছে 4 সেকেন্ড, একটা হচ্ছে কত? 0.5 সেকেন্ড। সো 4 সেকেন্ড পরে কি অবস্থা হবে? যেহেতু আমাদের এখান থেকে যাত্রা শুরু করছে, সো 4 সেকেন্ড পর এরকম 4টা ফুল অসিলেশন দিয়ে এখানে আসবে, রাইট? সো 4 সেকেন্ডের কাহিনী খতম। সো 4 সেকেন্ড পর 4টা ফুল অসিলেশন দিয়ে 4 সেকেন্ড পর 4টা ফুল অসিলেশন দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে, তার মানে স্মরণ শূন্য। 4 সেকেন্ড পর 4টা ফুল অসিলেশন দিয়ে আবার যেহেতু আগের অবস্থায় ফিরে আসে, তখন স্মরণ হয় শূন্য। আমরা প্রিভিয়াস ক্লাসের একটা ম্যাথের আলোচনা করতেছি। 4 সেকেন্ড পর 4টা ফুল অসিলেশন দিয়ে আবার প্রিভিয়াস কন্ডিশনে ফিরে আসে, তার মানে স্মরণ শূন্য। এতটুকু পর্যন্ত কারো কোনো ঝামেলা ছিল না। ঝামেলাটা লাগছে এই জায়গায় এসে। 0.5 সেকেন্ডকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করছিলাম। একটা হচ্ছে প্রথম 0.25 সেকেন্ড আর একটা হচ্ছে সেকেন্ড 0.25 সেকেন্ড। ওকে, এরকম দুইটা সেগমেন্টে আমরা ভাগ করছিলাম। তাহলে এই দুইটা সেগমেন্টের জন্য তাহলে প্রথম 4 সেকেন্ডের স্মরণ কত? প্রথম 4 সেকেন্ডে হচ্ছে স্মরণ 0। প্রথম 4 সেকেন্ডে স্মরণের মান কত? 0। প্রথম 4 সেকেন্ডে স্মরণের মান 0। ওকে ফাইন।
এবার আসো, সে এখান থেকে কোথায় আসবে? সে এখান থেকে সাম্য অবস্থানে আসবে, তাই না? তো এখন এই যে এখান থেকে সাম্য অবস্থানে আসে, তখন যে তার সরণ শূন্য হয়, এই ব্যাপারে সবার একটু কি মত পার্থক্য ছিল। অনেকেই বিশ্বাস করতে পারছে এটা, অনেকেই পারেনি। সো এখন আমি তোমাদেরকে এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো যে এই অবস্থানে সব সময় সরণ হবে শূন্য, কারণ এই মোশনটা নট লিনিয়ার মোশন, নট সার্কুলার মোশন, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সো তোমাকে মোশনটা খেয়াল করতে হবে, সিম্পল হারমোনিক মোশন, এই মোশনটা তোমাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। তুমি এটা যদি লিনিয়ার মোশন চিন্তা করে যদি বলো যে আরে এটা তো এখানে ছিল, এখান থেকে আরেকটা জায়গায় গেছে, মানে ছিল এক জায়গায় গেছে আরেক জায়গায়, তাহলে কেন এটা স্মরণ শূন্য হবে? তোমার মাথায় আসতো ওটা। বাট এই যে ম্যাক্সিমাম পজিশন থেকে মিনিমাম পজিশনে নেমে আসলে যে এটা যে মোশনটা মেনটেন করতেছে, এটা সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে সরল চলিত স্পন্দন। সো দেখো এখানে কেন আমাদের স্মরণটা শূন্য হবে। সো ফার্স্ট অফ অল, এই জিনিসটা আমি তোমাদেরকে আগেও পড়াইছিলাম, ওকে দেখো কেন সরণটা শূন্য হয়। সো এই অবস্থায় ওজন কোন দিকে কাজ করবে? এমজি নিচের দিকে, অ্যান্ড সুতার টান কাজ করবে কোন দিকে? উপরের দিকে। সুতার টান কাজ করবে কোন দিকে? উপরের দিকে। সরণ ঘটাইছি কোন দিকে? মানে ছিল কোন দিকে? এদিকে, মানে ধরো এখান থেকে ধরো এখানে গেছিল, লাস্ট 4 সেকেন্ড পর সেটা এখান থেকে কোথায় চলে গেছিল? এই জায়গাতে চলে গেছিল, রাইট? সো বস্তুটা ফিরে আসতে চাচ্ছে কোন দিকে? সামনের দিকে, তাই না? সো সামনের দিকে দেখো ফিরে আসতে চাচ্ছে, দ্যাটস ভেরি গুড। সো এই কোণটা কত? এই কোণটা হচ্ছে থেটা। থেটা মানে কি? কৌণিক বিস্তার। থেটা মানে হচ্ছে কৌণিক বিস্তার। সো এই কৌণিক বিস্তারটা আমরা সব সময় কিসে হিসাব করব? ডিগ্রিতে হিসাব করব। এই কৌণিক বিস্তারটা আমরা সব সময় ডিগ্রিতে হিসাব করব। আই রিপিট, এই কৌণিক বিস্তারটা সবসময় আমরা ডিগ্রিতে হিসাব করব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি সরাইছো, নট রেডিয়ান। ডিগ্রি ডিগ্রি ডিগ্রিটা মাথায় রাখবা। আচ্ছা, সো এই কোণটা থেটা হইলে এমজিকে আমরা চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারি। এমজিকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। সো এই কোণটা যদি থেটা হয়, এই কোণটাও কি হবে? থেটা হবে, তাই না? সো এই কোণটা থেটা হইলে এই কোণটাও থেটা। ওকে ফাইন। সো এখন দেখো আমাদের এই উপাংশটা, এটা যদি এমজি হয়, এমজিকে এখন আমরা কিন্তু দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। সো এই উপাংশটা হবে হচ্ছে এমজি কস থেটা, আর এই উপাংশটা কি হবে? এমজি সাইন থেটা। সো এমজি কস থিটা কিন্তু সুতার টান দ্বারা ব্যালেন্স হয়ে যায়। এমজি কস থিটা সুতার টান দ্বারা কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। সো এমজি কস থিটার আর কোনো ফাংশন নাই, বিকজ এমজি কস থিটা সুতার টান দ্বারা কি হয়ে গেছে? ব্যালেন্স হয়ে গেছে। সো বস্তুটা সাম্য অবস্থানে ফিরে আসার জন্য, বস্তুটা সাম্য অবস্থানে ফিরে আসার জন্য কার্যকরী বল কত? mg sin theta. So mg sin theta, what is mg sin theta? The effective force that the body comes along the equilibrium condition. So আমাদের এই যে mg sin theta হচ্ছে কি? ইফেক্টিভ ফোর্স, মানে সাম্য অবস্থায় ফিরে আসার জন্য কার্যকরী বল। সাম্য অবস্থায় ফিরে আসতে কার্যকরী বল। সাম্য অবস্থায় ফিরে আসতে হচ্ছে আমাদের কার্যকরী বল কত? mg sin theta। আচ্ছা, সো দেখো এখানে আমাদের দেখো এই পজিশনে, দেখো এই পজিশনে হচ্ছে থিটা। তুমি যতই সামনের দিকে আসতে থাকবা, তোমার থিটার ভ্যালুটা তত কমতে থাকবে না? তুমি যতই সামনের দিকে আসতে থাকবা, যতই তুমি বিস্তারের প্রান্তবিন্দু থেকে এই পজিশনে আসতে থাকবা, ততই তোমার থিটার ভ্যালুটা কমতে থাকবে। সো লিখো, যতই এ থেকে ওতে আসা হয় ততই থেটা কমে যায়। এখন সবাই আমাকে বলো, থেটার ভ্যালু যদি কমে যায়, বিস্তারের প্রান্তবিন্দু থেকে যখন ওতে আসবে থেটার ভ্যালুটা কমে যাচ্ছে। সো এ থেকে ওতে আসলে থেটার ভ্যালুটা যদি কমে যায়, সাইন থিটার ভ্যালু বাড়বে নাকি কমবে? সাইন থিটার ভ্যালু কি বাড়বে নাকি কমবে? এই জিনিসটা জানো। থিটার ভ্যালু যদি কমে যায়, সাইন থিটার ভ্যালু কি বাড়বে নাকি কমবে? ওই জিনিসটা আমাকে জানাও। থিটার ভ্যালু যদি কমে যায়, যতই তুমি বিস্তার থেকে সাম্যাবস্থানের দিকে আসতেছো, ততই কিন্তু তোমার থিটার ভ্যালুটা কমে যাচ্ছে। দেখো এই যে প্রথমে এখানে ছিল ম্যাক্সিমাম থিটা ছিল, আরও যখন নিচে আসছো থিটা কমে গেছে আরেকটু, আরও যখন নিচে আসছো থিটা আরেকটু কমে গেছে। সো যতই তুমি সামনের দিকে আসবা, থিটার ভ্যালুটা তত কি হবে? কমবে। ভেরি গুড, ততই থিটার ভ্যালুটা কমবে। থিটার ভ্যালু যদি কমে, আমাদের কার্যকরী বল কত? আমাদের ইফেক্টিভ ফোর্স
ইফেক্টিভ রিস্টোরিং ফোর্স মানে প্রত্যয়নী বল, সরণ যেদিকে এটা কমে, সুতরাং এমজি সাইন থেটাও কমে। বিকজ সাইন থিটা কার সাথে রিলেটেড? এমজি সাইন থিটার সাথে। সো থেটা যদি কমে যায়, এমজি সাইন থেটাও কি হবে? কমে যাবে। ওকে, সো ইন্টারাপ্টেড, একটু দেখতেছি, একটু দাঁড়াও। না, ক্লাস তো চলতেছে, ইন্টারাপ্টেড তো না। একটু ওয়েট করো, ব্লার হইলে একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ব্লার হলে একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, ব্লার হলে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট হলে ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, ব্লার হলে ঠিক হয়ে যাবে। এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে কিনা? এখন আশা করি ঠিক আছে। এখন আশা করি ঠিক আছে। এখন ঠিক আছে কিনা একটু জানাও। এখন ঠিক আছে কিনা একটু জানাও। ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তাহলে আবার একটু দেখো, আমাদের এখানে এমজি কস থিটা কাজ করতেছিল নিচের দিকে, টি কাজ করতেছিল কোন দিকে? উপরের দিকে। এমজি কস থিটা কাজ করতেছিল নিচের দিকে, টি কাজ করতেছিল কোন দিকে? উপরের দিকে। অ্যান্ড এমজি কস থিটা টি দ্বারা কি হয়ে গেছিল? এমজি কস থিটা টি দ্বারা ব্যালেন্সড হয়ে গেছিল। সো বস্তুটা শুধুমাত্র এদিকে আসতেছে কার কারণে? এমজি সাইন থিটার কারণে। সো দেখো, সাম্য থেকে সর্বোচ্চ থেকে যতই সামনে আসতেছে, সাম্য থেকে যতই সর্বোচ্চের দিকে আসা হচ্ছে, আমাদের থেটার ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। সাম্য থেকে যতই কিন্তু সর্বোচ্চের দিকে আসতেছে, ততই কিন্তু থেটার ভ্যালুটা কি হচ্ছে? কমে যাচ্ছে। সো থেটার ভ্যালু যদি কমে যায়, তাহলে সাইন থেটা কমে যাবে। অ্যান্ড সাইন থেটার ভ্যালু যদি কমে যায়, তাহলে এমজি সাইন থেটাও কমে যাবে। সাইন থেটার ভ্যালু যদি কমে যায়, সাইন থেটার ভ্যালু যদি কমে যায়, এমজি সাইন থেটাও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এখন আমরা সিম্পল, এই মোশনটা যেহেতু সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা একটা ক্যারেক্টারিস্টিক সবাই জানি যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। সো এখান থেকে আমরা সবাই জানি এফ ইকুয়াল হচ্ছে কত? কে এক্স, যেখানে এফ হচ্ছে ইফেক্টিভ রিস্টোরিং ফোর্স বা কার্যকরী বল, প্রত্যয়নী বল। সো এফ ইকুয়াল কে এক্স। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল হচ্ছে কত? কে বাই এফ, এফ বাই কে। ওকে, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার কি ক্লিয়ার? সবার কি এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো? সবার কি এতটুকু ক্লিয়ার? মাইনাসটা দিলাম না, বিকজ মাইনাসটা শুধুমাত্র সরণার বলটা পরস্পর বিপরীতমুখী বোঝায়, আর কোনো ফাংশন নাই। সো আমরা এই জন্য মাইনাসটা ইউজ করলাম না। সো আমাদের এখানে তোমার ইফেক্টিভ রিস্টোরিং ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা। আচ্ছা, সো এখন দেখো, এখান থেকে আস্তে আস্তে এটা সামনে নেমে আসলো। ওকে, সাম্য অবস্থায় যদি নেমে আসে, দেখো এটা এখানে কিন্তু একটা থেটা ছিল, রাইট? সো এখান থেকে পুরো জিনিসটা যখন সাম্যের দিকে নেমে আসছে, থেটার ভ্যালু কত হয়ে গেছে বলো? সাম্যে থেটা কত? সাম্য অবস্থায় থেটা ইকুয়াল হোয়াট? সাম্য অবস্থানে থেটার ভ্যালু কত বলো? সাম্য অবস্থায় থেটার ভ্যালু কত বলো? সাম্য অবস্থানে থেটার ভ্যালু কত বলো? 0। সাম্য অবস্থানে আমাদের থেটার ভ্যালু হচ্ছে 0। সো সাম্য অবস্থানে আমাদের যদি থেটার ভ্যালু 0 হয়, এই 0 ডিগ্রি এবার আসো। এবার হচ্ছে আমরা দেখছিলাম এক্স ইকুয়াল কত? এফ বাই এক্স। অ্যান্ড এই এফটা হচ্ছে আমাদের কার্যকরী প্রত্যয়নী বল, যেটা হচ্ছে কত? এমজি সাইন থেটা, এফ বাই কে। এমজি সাইন থেটা বাই কত? কে। সো এখানে দেখো আমাদের এমজি সাইন সাম্য অবস্থায় এমজি সাইন 0। এমজি সাইন 0 কখন? 0 ডিগ্রি কখন? সাম্য অবস্থায়। সো আমরা সাম্য অবস্থায় সরণটা হিসাব করতেছি, রাইট? সো এমজি সাইন 0 বাই কে,
তাহলে কত 0/k, দ্যাট ইজ কত 0। সো সাম্য অবস্থান আমাদের নিট কার্যকরী বলটা শূন্য হওয়ায় আমাদের সরণটা হবে কি শূন্য। সো সাম্য অবস্থানে সবসময় সরণটা কি হবে শূন্য হবে, বিকজ ইউ আর ডিসকাসিং অ্যাবাউট simple harmonic motion. You are not discussing about linear motion, you are not discussing about circular motion, you are talking about a simple harmonic motion. So you have to follow the characteristic of simple harmonic motion. তুমি এটা সিম্পলি তুমি নর্মালি যদি চিন্তা করো যে আমার এখান থেকে এখানে গেছে, এটা তো সরণ হয়েছে, তাহলে তো তুমি সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক যেটা মেইন ফরমেশন f is proportional to -x, এটা তো তুমি মেনটেন করোই নাই। ওকে, সো ম্যাথগুলো করার সময় কিন্তু ওই প্রপার্টিসটা মেনটেন করে ম্যাথ করতে হবে। এই জিনিসটা অনেকের আনক্লিয়ার ছিল, এখন সবার ক্লিয়ার কিনা জানো। এটা একটা জায়গায় প্যাচ লাগছিল, এটা এখন সবার ক্লিয়ার কিনা, এখন সবার ক্লিয়ার কিনা এটা জানো। এখন সবার কি ক্লিয়ার, এখন কি সবার ক্লিয়ার কিনা জানো। এই জিনিসটা সবার মধ্যে প্যাচ লাগছিল আমি জানি, সো এখন সবার ক্লিয়ার কিনা জানো। ওকে ওকে, এখন সবার ক্লিয়ার, এখন সবার ক্লিয়ার। আরেকটা প্যাচ লাগছিল, তাহলে আমাদের লাস্ট সরণটা কেন হবে, লাস্ট সরণটা হবে তাহলে এটার জন্য আমাদের সরণ কত 0, বিকজ এটা পরবর্তী মানে 4 সেকেন্ডের পরে আরও 0.25 সেকেন্ড পর কোথায় আসছে সাম্য অবস্থান আসছে। সো এরপর আর কত সেকেন্ড বাকি থাকে 0.25 সেকেন্ড। সো বাকি 0.25 সেকেন্ডে সে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চে যাবে, তাহলে তার একটা কি হবে সরণ হবে। সো এখন আমরা সবাই একটা ইকুয়েশন জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, এখন আমরা সবাই একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে x ইকুয়াল a sin omega t, x ইকুয়াল a sin omega t প্লাস ডেল। এই ইকুয়েশনটা আমরা সবাই জানি। সো এই ইকুয়েশন এখন আমরা এখানে এগুলো বসাইছিলাম যে a ইকুয়াল কত ছিল 0.1 মিটার ছিল, অ্যান্ড সাইন ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি ইন্টু কত স্মল টি। ওকে, সো জাস্ট a sin omega t লিখো। ডেলের ভ্যালু কত ছিল 0 ডিগ্রি, বিকজ আমি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছিলাম। এই যে এখান থেকে যাত্রা শুরু করে কোথায়, এই যে এতটুকুর জন্য সরণ হয়েছে তাই না। সো এই যে ডেল, আচ্ছা দেখো এই যে ডেল এখান থেকে এতটুকুর জন্য সরণ হয়েছে, সরণটা কতটুকুর জন্য হয়েছে সাম্য থেকে সর্বোচ্চের জন্য। তাহলে সরণের মধ্যে যাত্রা কতটুকু, সরণের যাত্রা কোনখান থেকে, মানে এখান থেকে যাত্রা করার পরেই কিন্তু সরণটা হয়েছে। অ্যান্ড আমরা সরণের ইকুয়েশনটাই লিখছি, ভালো করে দেখো। এই আরেকটা জায়গায় আরেকটা প্যাচ তোমরা লাগাইছিলা যে তোমরা বলছিলা যে এ অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আমি কেন বলছি যে এখান থেকে যাত্রা শুরু করছে, এ অবস্থান পর্যন্ত আসার পরে এটা সরণটা 0, আবার এ থেকে যখন এখানে আসছে তাও সরণ 0, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের এক্স এর এই ইকুয়েশনটা ভ্যালুলেস। এখান থেকে চারটা ফুল অসিলেশন ফিল আপ করে এখানে এসে আবার এখান থেকে এখানে আসা পর্যন্ত আমাদের নিট সরণ কত 0। সো নিট সরণ যদি 0 হয় এই ইকুয়েশনটা তখন ভ্যালুলেস, কোনো মানে রাখে না। সো মানে রাখে কতক্ষণ, যতক্ষণ আমাদের সরণটা হবে। এই ইকুয়েশনটা মানে রাখবে, এই ইকুয়েশনটা একটা মানে রাখবে, একটা সিগনিফিকেন্স রাখবে ততক্ষণ যতক্ষণ আমাদের সরণটা হবে। সো সরণটা কোনখানে হয়েছে, এখান থেকে এখানে উঠতে সরণ হয়েছে। সো এখান থেকে যদি সরণ হয়, সো এখানে আমাদের ডেলের ভ্যালু কত 0 ডিগ্রি। সো এখানে আমাদের ডেলের ভ্যালু হবে 0। সো আলটিমেটলি এক্স ইকুয়াল হবে হচ্ছে a sin omega t, রাইট। সো এখন দেখো, এখন হচ্ছে আমাদের টি এর ভ্যালুটা কত, এই যে দেখো যে 0.1 সাইন টুয়াইস পাই বাই কত টি এর ভ্যালু। টোটাল পর্যায়কাল ছিল কিন্তু 1 সেকেন্ড, বলে দিয়েছিল যে 1 সেকেন্ডে একটা ফুল অসিলেশন ফিল আপ করে, তাহলে টোটাল পর্যায়কাল হচ্ছে 1 সেকেন্ড। আর স্মল টি মানে কত সময় পর সরণ হয়েছে, লাস্ট 0.25 সেকেন্ড পর। সো লাস্ট 0.25 সেকেন্ড। এখন এই ক্যালকুলেশনটা টি এর ভ্যালু কত 1 সেকেন্ড। এখন এই ক্যালকুলেশনে অনেকে গন্ডগোল বাজায় ফেলছো, এই ক্যালকুলেশনে অনেকেই গন্ডগোল বাজায় ফেলছো, এই ক্যালকুলেশনে অনেকেই কি করে ফেলছো গন্ডগোল বাজায় ফেলছো। সো এখান থেকে ভ্যালুটা কিভাবে 0.1 মিটার আসে এটা অনেকেই বুঝো নাই, একটু দেখো, অনেকেই বুঝো নাই, একটু দেখো। তাহলে এখন আমাদের কথা হচ্ছে 0.1 সাইন
টোয়াইস পাই ইন্টু 0.25, রাইট? সো এখন এই পায়ের ভ্যালুটা কি 180 ডিগ্রি হবে নাকি 3.1416 হবে? আন্তাজে বলবা না, মোশনটা অ্যানালাইসিস করে বলবা। পায়ের ভ্যালুটা এখানে আমরা কি 180 ডিগ্রি ধরবো নাকি 3.1416 ধরবো? এই জিনিসটা আমাকে একটু জানো। পায়ের ভ্যালুটা আমরা কি 180 ডিগ্রি ধরবো নাকি 3.1416 ধরবো? কমেন্ট করে জানাও। 180 ডিগ্রি ধরবো, ভেরি গুড। অনেকে বলতেছে 3.1416, মানে ওদের আসলে সেন্সটা এই যে এখানে আমি আগেই বলে দিছি যে কৌণিক বিস্তারটা আমরা কিসে হিসাব করতেছি? থেটাতে হিসাব করতেছি, তাই না? সো দেখো ওমেগা টি প্লাস ডেল, এই ওমেগা থেকেই কিন্তু আমাদের কি আসছে? ওমেগা থেকেই কিন্তু আমাদের টোয়াইস পাই বাই টি আসছে। সো টোয়াইস পাইটা কোত্থেকে আসছে? ওমেগা কি মানে একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে সেটাই তো ওমেগা, রাইট? সো টোয়াইস পাই মানে কি? এই যে কৌণিক দূরত্ব বলতে টোয়াইস পাইটা কেন ধরা হয়েছে? টোয়াইস পাইটা কেন? বিকজ একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে কৌণিকভাবে যদি আবার ওই পয়েন্টে ফিরে আসে তাহলে সে কিন্তু টোটাল টোয়াইস পাই দূরত্ব অতিক্রম করতেছে, 360 ডিগ্রি। নট দ্যাট এটা 2 ইন্টু 3.1416, এটা কিন্তু সে পুরো একটা সার্কেল ফিল আপ করে আসতেছে প্রতি একক সময়ে। এখানে দোলনকাল যেহেতু আমাদের 1 সেকেন্ড, সে প্রতি একক সময়ে কিন্তু একটা সার্কেল ফিল আপ করে আসতেছে। সো এই টোয়াইস পাইটা অ্যাকচুয়ালি 360 ডিগ্রি। এই টোয়াইস পাইটা নট অ্যাকচুয়ালি 2 ইন্টু 3.1416। সো যারা 3.1416 দিয়ে করছো তাদের তো অবশ্যই ভুল হবে। আমি প্রিভিয়াস ক্লাসও বলছি এটা ডিগ্রিতে করতে হবে। ওকে, সো সবাই নিজেরা নিজেদের মতো করে ভুল করছো। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি করলাম? 0.1 সাইন 2 ইন্টু, একদম বাচ্চাদের মতো ভেঙে দেখাচ্ছি তোমাদের জন্য, 180 ইন্টু কত? 0.25। ওকে, এখন আসো, এখন আমরা যদি 2 এর সাথে যদি আমি 0.25 মাল্টিপ্লাই করি কত আসে? 2 এর সাথে আমি যদি, আচ্ছা ধরো আমি পাইটাকে রেখে দিলাম, এখন 2 এর সাথে আমি যদি 0.25 মাল্টিপ্লাই করি আসে হচ্ছে 0.5 পাই। সো 2 এর সাথে 0.25 মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 0.5 পাই। সো দেখো 0.1 সাইন 0.5 পাই মানে কত? 0.5 মানে কত? হাফ ইন্টু পাই, 0.5 মানে হচ্ছে কত? হাফ ইন্টু পাই। 0.5 পাই মানে হচ্ছে হাফ ইন্টু পাই। সো দেখো 0.1 সাইন কত? পাই বাই 2। সো এবার বলো সাইন পাই বাই 2 এর ভ্যালু কত? 1। সো দেখো 0.1 ইন্টু 1, সো দ্যাট ইজ 0.1 মিটার। গত ক্লাসে অনেকজন আমাকে মানে এটা কত রেডিয়ানে ভ্যালু দিয়ে কত জানি আনছে। অনেকে আমাকে ইনবক্স করছে, ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা 0.1 মিটার হবে না, এটা রেডিয়ানে ভ্যালু দিয়ে করতে হবে। সো তোমরা যারা চ্যালেঞ্জ করে বলছিলা তারা একটু এটা বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে? বুঝতে পারছো কিনা জানাও, সবার এখন ক্লিয়ার কিনা জানাও। সো একটা ম্যাথের পেছনে এই এতগুলো লজিক পড়ে থাকে, একটা ম্যাথের পেছনে এই এত বিশাল লজিক পড়ে থাকে। ওকে, সো ওকে, সমস্যা নাই, এই হচ্ছে অবস্থা। সবার এখন কি ক্লিয়ার? এখন কি সবাই বুঝতে পারছো? ওকে, এখন আশা করি সবার ক্লিয়ার। ওকে, সো তোমাদেরকে যদি এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে, তুমি সরণটা চিন্তা করার আগে, তুমি ডিসপ্লেসমেন্টটা চিন্তা করার আগে তোমাকে আগে একটু মাথার মধ্যে রাখতে হবে তুমি কোন মোশন নিয়ে কাজ করতেছো। তুমি কি লিনিয়ার মোশন নিয়ে কাজ করতেছো, তুমি কি সার্কুলার মোশন নিয়ে কাজ করতেছো, নাকি তুমি সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ করতেছো। সো এইগুলো একটু মাথায় রাখবে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই বুঝতে পারছো, গুড। সো সরল দোলক তো আমরা সবাই জানি, তাই না? সরল দোলক কি? সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম আমরা আজকে পড়ব হচ্ছে
সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম। ওকে, আমরা আজকে সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম, ওকে, সিম্পল পেন্ডুলাম নিয়ে কাজ করব। সো এটা খুবই সোজা একটা জিনিস, এটা তোমরা আগে থেকেই পড়ে আসছো। সো এটা নিয়ে তেমন একটা টানা পেঁচানোর দরকার নাই। সিম্পলি দেখো যে একটা ভারী বস্তুকণাকে তুমি কি করছো, একটা বিন্দু থেকে, একটা পয়েন্ট থেকে কি করছো, ঝুলাই দিছো, রাইট? সো একটা বস্তুকণাকে তুমি যখন একটা পয়েন্ট থেকে কি করবা, ঝুলাই দিবা, ঝুলাই দিলা। সো একটা সুতার সাহায্যে ঝুলাই দিছো, এমন হতে হবে সুতাটা ওজনহীন হতে হবে। বাস্তবে কিন্তু একটা সুতার ওজন থাকে, তাও বিজ্ঞানী এটা ধরে দিয়েছিল ওজনহীন। ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল। অপ্রসারণশীল মানে হলো এটা প্রসারিত বা সংকুচিত কিছুই হবে না। সো নমনীয় একটা সুতা। সো একটা ভারী বস্তুকণাকে ওজনহীন, নমনীয়, অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে এটা যদি 4 ডিগ্রি কৌণিক বিস্তার বজায় রেখে, 4 ডিগ্রি কৌণিক বিস্তার বজায় রেখে যদি এটা স্বাধীনভাবে দোল খেতে পারে। সো 4 ডিগ্রি কৌণিক বিস্তার বলতে কত কৌণিক সরণ তুমি সরাচ্ছ, এই যে থেটা, এই থেটাগুলাই হচ্ছে কি, এই থেটাগুলাই হচ্ছে কি কৌণিক বিস্তার। সো এটা হচ্ছে সাম্য অবস্থা। সো এভাবে সে কি করবে, দোল দিবে, রাইট? সো একবার সাম্য অবস্থা থেকে ডান দিকে যাবে, আবার সাম্য অবস্থা থেকে সে কোন দিকে যাবে, বাম দিকে যাবে। অ্যান্ড সবসময় সেই সাম্য অবস্থান থেকে বাম দিকে যে দূরত্ব অতিক্রম করতেছে, ডান দিকেও যদি সেই দূরত্ব অতিক্রম করে, এখানে বাতাসের বাধাটা উপেক্ষণীয়। এখানে আমাদের যে বাতাসের বাধা, ওই বাতাসের বাধাটা কিন্তু আমাদের এখানে উপেক্ষণীয়। সো একটা ভারী বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে তুমি কি করছো, ঝুলাই দিছো। ঝুলাই দিলে এটা যদি 4 ডিগ্রি, থিটার ভ্যালুটা কত ডিগ্রি হতে হবে, 4 ডিগ্রি, নট মোর দ্যান 4 ডিগ্রি। মানে বিজ্ঞানীরা আগে যেটা বলছিল আর কি, 4 ডিগ্রি কৌণিক বিস্তার বজায় রেখে এটা যদি স্বাধীনভাবে, ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দোল খেতে পারে, স্বাধীনভাবে দোল দিতে পারে, এটাই হচ্ছে সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম। ওকে, এটাই হচ্ছে সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে? খন্দকার ফরিদুজ্জামান বলেছ ভাইয়া, প্রথমে বলেছেন 4 সেকেন্ড পর সরণ শূন্য, আবার এখন বলছেন সাম্য অবস্থা হতে হিসাব না করলে সিম্পল। তুমি কোয়েশ্চেনটা আবার ক্লাস শেষে একটু দেখিও, সাম্য অবস্থা থেকে কেন হিসাব করব, বিকজ 4.25 সেকেন্ড পর এটা সাম্য অবস্থানে ফিরে আসে। 4 সেকেন্ড পর সরণ কেন শূন্য হয়েছিল, বিকজ 4 সেকেন্ড পর ওটা কোথায় আসছিল, সাম্য অবস্থায়, আগের অবস্থায় ফিরে আসছিল, যেখান থেকে যাত্রা শুরু করছে। তো এমনিতেই তো আমরা জানি যেখান থেকে যাত্রা শুরু করছে ওখানে আবার ফিরে আসলে সরণ শূন্য। আবার পরে আরও তো 0.5 সেকেন্ড বাকি আছে। সো আরও 0.5 সেকেন্ডে সে তো এখানে থেকে যায় নাই, পরের 0.25 সেকেন্ড এখানে আসছে, অ্যান্ড এখানে আসার পরে সরণ যে শূন্য, এটাও প্রুফ করলাম। তাহলে অ্যাকচুয়ালি সরণটা কোনখানে হয়েছে, এখান থেকে এখানে ওঠার সময় এতটুক পর্যন্ত 4টা ফুল অসিলেশন দিয়ে সরণের এখানে আসা পর্যন্ত কিন্তু আমাদের কোনো সরণ হয় নাই। সো কোনো সরণ না হইলে আমি কেন সরণটা ধরবো এই পর্যন্ত, মানে এখান থেকে যাত্রা শুরু করছিল, 4টা ফুল অসিলেশন, এখানে আসছে, সরণ কত, 0, কারণ যেখান থেকে যাত্রা শুরু করছিল আবার ওখানেই ফিরে আসছে, ঘুরে ফিরে তার কোনো সরণ হয় নাই। আবার এখান থেকে যখন আমি এখানে আসলাম, এখানে আসার পরে দেখতেছি এটা তাও কি করতেছে, সিম্পল হারমোনিক মোশনের যে রুলস এটাও লঙ্ঘন করতেছে। সো এই অনুযায়ী আমার কার্যকর বল থাকতেছে না এই পয়েন্টে, জাস্ট এই পয়েন্টে। তাহলে কত, সরণ শূন্য। বাট তাও কিন্তু কার্যকর বল না থাকলেও, কার্যকর বল নাই মানে ত্বরণ নাই, বাট এই যে দিকে আসতেছিল একটা গতি জড়তা। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো এখানে কার্যকর বল না থাকলে এদিকে আসে কেমনে আসে, এই যে এখান থেকে পড়তেছিল, পড়ার ফলে তার এখানে এসে কার্যকর বল শূন্য হয়ে গেছে, সরণ শূন্য হয়ে গেছে, ত্বরণ শূন্য হয়ে গেছে, বাট তার তো গতি জড়তা আছে। এই গতি জড়তার কারণে সে এখান থেকে কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এখানে পর্যন্ত 4টা ফুল অসিলেশন দেওয়া থেকে শুরু করে এতটুক পর্যন্ত তার কিন্তু কোনো সরণ হয় নাই। তার মানে x = sin ωt + del, এই অর্থে অর্থহীন। মানে তুমি ওই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারবে না। তাহলে ইকুয়েশন ইউজ করবা কখন, যতটুকু টাইমের জন্য সরণ হয়েছে ততটুকু টাইমের জন্যই তোমাকে ইকুয়েশনটা ইউজ করতে হবে। সো সরণ হয়েছে অ্যাকচুয়ালি কি, এখান থেকে পরের লাস্ট 0.25 সেকেন্ডে এখানে আসার সময় সরণ হয়েছে, তাহলে তখনই তোমাকে কি করতে হবে, সরণটা হিসাব করতে হবে। সো তখনই কিন্তু এটা মেনটেন করে যাচ্ছে এই যে এখান থেকে এতটুকুতে, দ্যাটস ইট। এটা এত কমপ্লিকেটেড করার কিছু নাই, সিম্পল একটা জিনিস। ওকে, এটা বেশি ওভার থিঙ্কিং করতে গিয়ে
বেশি ওভার থিঙ্কিং যদি করতে যাও তাহলে কমপ্লিকেটেড নিজেরাই করবা। সো বেশি ওভার থিঙ্কিং করার দরকার নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে ওভার থিঙ্কিং করার সুযোগ নেই, খুবই সোজা একটা জিনিস। ওকে, সো এখন দেখো ওকে, তাহলে এখন আসো সরল দোলক। সো দেখো একটা ভারী বস্তু কণাকে যদি একটি ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দিলে এটি যদি 4 ডিগ্রি কৌণিক বিস্তার বজায় রেখে বাতাসের বাধা এড়িয়ে স্বাধীনভাবে দোল খেতে পারে, তাহলে তাকে সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম বলে। বাস্তবে এরকম কোনো দোলক পাওয়া যায় না যে 4 ডিগ্রি কৌণিক বিস্তার। তোমরা যারা পরবর্তীতে ফিজিক্সে অনার্স পড়বা, ফিজিক্স নিয়ে পড়বা, তারা কিন্তু এগুলো ফার্স্ট ইয়ারেই পাবা, গবেষণাগারে দেখবা যে সিম্পল পেন্ডুলাম আছে, কম্পাউন্ড পেন্ডুলাম আছে। সো বাস্তবে তুমি এমন কোনো দোলক পাবা না যাকে শুধুমাত্র 4 ডিগ্রির মধ্যে 4 ডিগ্রি মানে খুবই ক্ষুদ্র, এটা মানে একদম হাতের ইশারা। সো বাস্তবে এই জিনিসটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে যেখানে বাতাসের বাধাটা পুরোপুরি উপেক্ষণীয় করা যায়, ওখানে 4 ডিগ্রির চাইতেও যদি তুমি বেশি কৌণিক বিস্তারে যদি দোল দাও, তাহলে সেটা সাম্য অবস্থান থেকে বামে যতটুকু যাবে, ডানে কিন্তু ঠিক ততটুকুই যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। সো দেখো যে পয়েন্ট থেকে দোলকটাকে ঝুলাই দেওয়া হয়েছে, এই পয়েন্টকে বলা হয় ঝুলন বিন্দু বা পয়েন্ট অফ সাসপেনশন। ঝুলন বিন্দু বা পয়েন্ট অফ সাসপেনশন মানে যেখান থেকে ঝুলানো হয়েছে। সো এই কঠিন ধাতব বস্তুটাকে বলা হয় বব। এই বস্তুটাকে বলা হয় বব বা পিণ্ড। এই বস্তুটাকে বলা হয় হচ্ছে বব বা পিণ্ড। আর এই যে সুতা, এটা হচ্ছে কি সুতা, এই যে সুতা, এটা হচ্ছে সুতা। তো সুতার দৈর্ঘ্য হচ্ছে কত, স্মল এল। আবার এই যে ববের কিন্তু একটা কি থাকবে, সেন্টার থাকবে, যেহেতু স্পেরিক্যাল গোলাকার। সো এটার একটা কি থাকবে, সেন্টার থাকবে, অ্যান্ড এটার একটা কি থাকবে, রেডিয়াস থাকবে। এই রেডিয়াসটা হচ্ছে কত, এই রেডিয়াসটা হচ্ছে তোমার স্মল আর। এই রেডিয়াসটা হচ্ছে তোমার কি, স্মল আর। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সরল দোলকের সংজ্ঞাটা দেখলাম। যে বিন্দু থেকে ঝুলানো হয়েছে, ঝুলন বিন্দু কি, যে বিন্দু থেকে ববকে ঝুলানো হয়। সো লিখো, যে বিন্দু থেকে ববকে ঝোলানো হয়, যে বিন্দু থেকে ববকে ঝোলানো হয়, যে বিন্দু থেকে ববকে ঝুলানো হয় সেটাই হচ্ছে কি, ঝুলন বিন্দু। যে বিন্দু থেকে ববকে ঝুলানো হয় সেটাই হচ্ছে ঝুলন বিন্দু। ওকে, তাহলে এখন আমাদেরকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এল হচ্ছে কি, স্মল এল হচ্ছে কি, সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য। এই আর হচ্ছে, স্মল আর হচ্ছে ববের ব্যাসার্ধ। স্মল আর হচ্ছে ববের ব্যাসার্ধ। তাহলে এখানে একটা ইফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্যের ব্যাপার আছে। তুমি যখন সুতার দৈর্ঘ্য আর ববের ভারকেন্দ্রের ববের ব্যাসার্ধ যখন যোগ করে দিবা, তখন তাকে বলা হয় সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ। ওকে,
সো এখন দেখো কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ। ওকে, কার্যকরী দৈর্ঘ্য। সো কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে কি ঝুলন বিন্দু থেকে ববের, এটা হচ্ছে ভার কেন্দ্র। ওকে, ভার কেন্দ্র বলতে যে পয়েন্টে ববটার ওজন সরাসরি নিচের দিকে কাজ করবে ওটাই হচ্ছে ভর কেন্দ্র, ভার কেন্দ্র। সো দেখো ঝুলন বিন্দু থেকে, ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ বলে। কার্যকর দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ বলে। সো এই হচ্ছে অবস্থা, কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ বলে, এটাই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। খন্দকার ফরিদুজ্জামান, ঠিক আছে ভাইয়া, তুমি মেনে পরীক্ষার হলে করে দিয়ে আসিও, ঠিক আছে? তুমি যেহেতু পরের 0.25 সেকেন্ডে মানতে পারতেছো না, ইন দ্যাট কেস আমার কিছু করার নাই। সো তুমি যেটা মানতেছো সেটা পরীক্ষায় করে দিয়ে আসবে, অ্যান্ড তোমাকে টিচার খুশি হয়ে বেশ ভালো ভালো নাম্বার দিবে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সো দেখো ইফেক্টিভ লেন্থ বলে, আচ্ছা ইফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্য বলে। সো এই যে এটা কিন্তু পুরা, তাহলে দেখো ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, আমাদের ঝুলন বিন্দু হচ্ছে এই পজিশনটা, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে এই যে এই পজিশনটা, এই যে এখান থেকে এতটুকু, এতটুকুই হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য। এই যে ও থেকে এই যে এতটুকু, এটাই হচ্ছে আমাদের ঝুলন বিন্দু বা সাসপেক্টিং পয়েন্ট, পয়েন্ট অফ সাসপেনশন। এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি, এখান থেকে এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য। সো কার্যকরী দৈর্ঘ্যকে, ইফেক্টিভ লেন্থকে ক্যাপিটাল এল দ্বারা ডিনোট করা হয়। ক্যাপিটাল এল দ্বারা কি করা হয়? ডিনোট করা হয়। ক্যাপিটাল এল দ্বারা কি করা হয়? ডিনোট করা হয়। সো এখন এই হচ্ছে অবস্থা। তাহলে এল ইকুয়াল হচ্ছে কি এল প্লাস আর, মানে এই যে সুতার দৈর্ঘ্য আর এই যে স্মল আর, এই যে এল আর আর যদি তুমি যোগ করে দাও তাহলে কি পাবা? ইফেক্টিভ লেন্থ পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু কি ওয়েটলেস হতে পারে? এটা ডিপেন্ড করে, একটা অবজেক্টের যদি মাস থাকে অ্যান্ড সেই যদি অবশ্যই পৃথিবীর সেন্টারে না থাকে তাহলে অবশ্যই তার একটা ওয়েট থাকবে, অ্যান্ড তার ওয়েটটা পৃথিবীর সেন্টারের দিকে কাজ করবে। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, তাহলে আপনি এখানে ওজনহীন সুতা কেন বললেন? সো এটা ধরে নেওয়া হয়েছে, এটা বিজ্ঞানীরা ধরে নিছে যে সুতাটার ভর এতই নগণ্য যে এইটার ভরকে কাউন্টই করা হয় নাই। সো এটার ওজনটা কি ধরে নেওয়া হয়েছে? জিরো ধরে নেওয়া হয়েছে। আবার এই ওজনটা কিন্তু বিভিন্ন রেসপেক্টে কিন্তু ভ্যারি করে, বিভিন্ন রেসপেক্টে ভ্যারি করে। লিফট যখন অনেক সজোরে নামে তখন কিন্তু তোমাকে ওজনহীন মনে করে। কেন? বাস্তবে ওজনটা কি জানো? বাস্তবে ওজনটা হচ্ছে আমরা যখন কোনো তলের উপর দাঁড়াই থাকি বা কোনো একটা সারফেসে থাকি, ওই সারফেসটা আমাদেরকে কি পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে ওটা দিয়ে আমরা আমাদের ওজনটা কি করি? ক্যারি করি বা পরিমাপ করি। সো লিফট যখন সজোরে নিচে নামতে থাকে তখন কিন্তু তোমার ওজন নিচের দিকে থাকা সত্ত্বেও কিন্তু তুমি নিজেকে ওজনহীন অনুভব করো। ওয়াই? বিকজ লিফট তোমাকে প্রয়োজনীয় প্রতিক্রিয়াটা দিতে পারে না। ওকে, সো এগুলো হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভ বিষয়, এগুলো ভ্যারি করে, মানে কন্ডিশন ওয়াইজ বা তোমার বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হয়। সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই জিনিসগুলা। সো সরল দোলকের কিছু সূত্র আছে, সরল দোলকের 4টা সূত্র আছে। ওকে, সরল দোলকের 4টা সূত্র আছে। সরল দোলকের কয়টা সূত্র আছে? 4টা সূত্র আছে। সরল দোলকের 4টা সূত্র, 4টি সূত্র রয়েছে। ঠিক আছে,
সরল দোলকের ব্লার তো না, একটু জানাও তো সবাই ব্লার কিনা। আমার আরেকটা ডিভাইসে চলতেছে বাট ব্লার না, একটু জানাও যে ব্লার কিনা। আমার কিন্তু আরেকটা ডিভাইসে চলতেছে, সো এখানে কিন্তু একদম স্মুথলি চলতেছে, দেয়ার ইজ নো ব্লার। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো প্রথম সূত্র হচ্ছে, সূত্র নাম্বার 1 হচ্ছে কৌণিক বিস্তার, এগুলো তোমরা সবাই জানো, 4 ডিগ্রি হলে সরল দোলক বামে ডানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তো কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি হয়, একটা সরল দোলক বামে আর ডানে, যে এখান থেকে সাম্যাবস্থান থেকে বামে আর ডানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের সিম্পলি প্রথম সূত্র। মানে কৌণিক বিস্তারটা যদি কত ডিগ্রি হয়, 4 ডিগ্রি হয়, এই সরল দোলকটা সাম্যাবস্থা থেকে বামে যতটুকু যাবে ডানেও ঠিক ততটুকুই যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ফার্স্ট কনসার্ন। সেকেন্ড কনসার্নটা হচ্ছে জি যদি ধ্রুব থাকে তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। অর্থাৎ আমাদের অভিকর্ষজ ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে, অভিকর্ষজ ত্বরণ যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে, আচ্ছা প্রথম সূত্রটা কি কেউ সবাই বুঝতে পারো নাই? প্রথম সূত্র কি সবাই বুঝতে পারছো? প্রথম সূত্রটা সবাই বুঝতে পারছো কি না? প্রথম সূত্রটা সবাই কি বুঝতে পারছো? একটু জানাও প্রথম সূত্রটা সবাই বুঝতে পারছো কিনা। যে বুঝো নাই তার জন্য হলো এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা। সো এটা সাম্যাবস্থা থেকে যদি কি তোমার সব কিছু ঠিকঠাক থাকে, মানে কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি থাকে, বাতাসের বাধা যদি না থাকে, এটা সাম্যাবস্থান থেকে দোল খাওয়ার পরে ডানে যতটুকু যাবে বামেও ঠিক ততটুকুই যাবে। এটাই হচ্ছে প্রথম সূত্র। ঠিক আছে, ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে পার্থক্য কি? ওকে, ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে পার্থক্য কি? ভার কেন্দ্র মানে ভারটা, ভার মানে কি? ভার মানে হলো ওজন, ভার মানে হলো ওজন। সো তোমরা মহাকর্ষ বিকর্ষ পড়ছো, তোমাদেরকে হয়তো রাতুল পড়িয়েছে যে ভার কেন্দ্র কি। ভার কেন্দ্র হচ্ছে যে যেদিকে মানে তোমার ওজনটা যেদিকে কাজ করে, মহাকর্ষ অভিকর্ষে তো আছে এগুলা, তাই না? সো দেখো ভার কেন্দ্র হচ্ছে যেই পয়েন্টে তোমার ওজনটা নিচের দিকে কাজ করবে। আর ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে যে বিন্দুতে তোমার সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকবে। তো দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে কি তোমার ভার কেন্দ্র, যে পয়েন্ট মানে ভার কেন্দ্রটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ওজনটা নিচের দিকে কাজ করবে। আর ভর কেন্দ্র হচ্ছে তোমার যে বিন্দুতে একটা বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকবে। ওকে, সো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? ওকে, সাউন্ড নাই। এই সাউন্ড কি নাই একটু জানাও তো। জাহেদ হাসান বলছো যে সাউন্ড নাই। সাউন্ড কি নাই? আচ্ছা, একটু পর কি বলো যে ভিডিও ব্লার হয়ে যায়, সাউন্ড নাই। আমি তো দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে এখন দেখো, মানে কনফিউজড হয়ে যাই। আচ্ছা আমি নিজে একটু চেক করে দেখি। অলরাইট, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সাউন্ডে কান ফেটে যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখো টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? রুট ওভার এল। আচ্ছা, যখন আমাদের জি এর ভ্যালুটা কি থাকবে? জি এর ভ্যালুটা যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের সরল দোলকের দোলনকালটা হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যখন আমার অভিকর্ষজ ত্বরণ
যখন অভিকর্ষজ ত্বরণ ধ্রুব থাকবে তখন সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক স্লিপ অফ মাউথ। ওকে, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ওকে, এই হচ্ছে অবস্থা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু রুট ওভার এল। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টি বাই রুট ওভার এল সমান হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। সো দেয়ারফর টি ওয়ান বাই রুট ওভার এল ওয়ান সমান সমান টি টু বাই রুট ওভার, এগুলো খুবই সোজা, টি টু বাই রুট ওভার এল টু সমান সমান টি এন বাই রুট ওভার এল এন। ওকে, সবাই আশা করি বুঝে গেছো, না সূত্রগুলোর প্রুফ নাই, সূত্রগুলোর প্রুফ দেখার দরকার নাই, বাট একটা জিনিস আমি বলতে পারি, এই যে সূত্রগুলা এগুলো নিয়ে যখন আমরা ম্যাথ করব তখন আলটিমেটলি তোমরা নিজেরাই এগুলোর প্রুফ দেখতে পাবা, মানে অ্যাপ্লিকেশনে দেখতে পাবা। বুঝতে পারছো কিনা বলো? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা বলো? লেখা শেষ হলে একটু ডান লিখো, আরও দুইটা সূত্র আছে। আরেকটা জিনিস একটু মনে রাখবা, আমাদের যেটা প্রথম সূত্র এটাকে কিন্তু বলা হয় সমকাল সূত্র। প্রথম সূত্রকে বলা হয় সমকাল সূত্র, বিকজ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আর দ্বিতীয় সূত্রকে বলা হয় হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। ঠিক আছে, দ্বিতীয় সূত্রকে বলা হয় হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। ওকে, দ্বিতীয় সূত্রকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। অ্যান্ড আমরা এখন তৃতীয় সূত্র দেখব। 3 নাম্বার সূত্রটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সূত্র। 3 নাম্বার সূত্রটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। ঠিক আছে, দেখো অভিকর্ষজ ত্বরণের সূত্র। সো দেখো অভিকর্ষজ ত্বরণের সূত্র কি? যদি এল কি থাকে, যদি এল ধ্রুব থাকে, এল মানে কি কার্যকরী দৈর্ঘ্য। সো যদি এল ধ্রুব থাকে তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি। যদি এল ধ্রুব থাকে তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি। এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে যদি আমার কার্যকরী দৈর্ঘ্যটা বা ইফেক্টিভ লেন্থটা যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি। টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি, এটার মানে কি দাঁড়াচ্ছে? জি এর ভ্যালু যদি বাড়ে দোলনকালের ভ্যালু কি হবে? কমবে। আবার জি এর ভ্যালু যদি কমে দোলনকালের ভ্যালুটা কি হবে? বাড়বে। আচ্ছা, দোলনকালটা বাড়লে কি হয়? ধরো কোনো একটা ঘটনা ঘটতে লাগছে 2 সেকেন্ড, ওই সেম ঘটনাটা আরেকটা জায়গায় ঘটতে লাগছে কত? 1 সেকেন্ড। তাহলে কোন ক্ষেত্রে দোলনকাল বেশি? যেখানে বেশি টাইম লাগছে ওখানে দোলনকাল বেশি। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো এই জিনিসটা কেমনে আমরা বুঝবো যে দোলনকাল বাড়লে অভিকর্ষজ ত্বরণ কমলে দোলনকাল বাড়ে, বা অভিকর্ষজ ত্বরণ কমলে
দোলনকাল বৃদ্ধি পায়। এই জিনিসটা আমরা কেমনে বুঝবো? সো সিম্পলি তোমাকে এই ধরনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে, এই কোয়েশ্চেনগুলা বিজ্ঞানীরা কিন্তু এই সূত্রগুলা বিজ্ঞানীরা এমনি এমনি কিন্তু দিয়ে দেয় নাই, ওরা একটা বিশাল এক্সপেরিমেন্ট চালিয়ে এই জিনিসগুলা কিন্তু উপস্থাপন করছে। অ্যান্ড অলসো এই জিনিসটা কিন্তু তুমি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়েও কি করতে পারো, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারো। যে থিওরি অফ রিলেটিভিটিতে একটা টার্ম আছে কাল দীর্ঘায়ন, ওকে, টাইম ডিলেশন। টাইম ডিলেশনে বলা হচ্ছিল একটা পর্যবেক্ষকের সাপেক্ষে সে যে কাঠামোতে আছে ওই কাঠামোতে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনা সে অ্যাকচুয়ালটা মাপবে, আর একটা গতিশীল কাঠামোর ঘটনা সে অ্যাপারেন্টটা মাপবে, মানে আপাতটা মাপবে। এখন বলা হচ্ছে সে কোন ঘটনাটা বেশি টাইম মাপবে, যা পর্যবেক্ষকের সাপেক্ষে যে কাঠামোটা গতিশীল ওই গতিশীল কাঠামোর ঘটনাটা সে বেশি মাপবে। মানে একটা ঘটনা তার কাঠামোতে ঘটতে যে টাইমটা লাগছে সেটা সে প্রকৃতটা মাপবে, অ্যান্ড একটা গতিশীল কাঠামোতে যে ঘটনাটা ঘটতেছে সে যখন স্থির কাঠামোতে থেকে ওই ঘটনাটা যখন মাপবে তখন সে সেটা আরও বেশি টাইম ধরে মাপবে। অথচ একই ঘটনা ধরো এখানে একটা কি হইলো, একটা পর্যবেক্ষক যে কাঠামোতে আছে ওই কাঠামোতে তোমার যে কোনো একটা ইভেন্ট হলো বা যে কোনো একটা ঘটনা ঘটলো, সো ওই ঘটনাটা সে এখানে মাপলো 2 সেকেন্ড। ওই সেম ঘটনা পর্যবেক্ষকটার সাপেক্ষে যদি একটা গতিশীল কাঠামোতে হয় তখন সে গতিশীল কাঠামোটার টাইম ধরো মাপছে 5 সেকেন্ড। তার মানে সে একই ঘটনা তার কাঠামোতে মাপছে কম, একটা গতিশীল কাঠামোতে মাপছে বেশি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সে যখন নিশ্চল কাঠামোতে মাপছিল তখন তার সামনেই ঘটনাটা ঘটছে, সো তার শুরু এবং শেষ একই জায়গায়। বাট সে যখন একটা গতিশীল কাঠামোর ঘটনা মাপতে যায় তখন সে শুরু করছে তার জায়গা থেকে টাইম কাউন্টিংটা শুরু করছে। সো তার টাইম কাউন্টিংটা ওই গতিশীল তার চোখের আলোক রশ্মিটা, মানে সে যে ওই গতিশীল ঘটনাটা দেখতেছে অ্যান্ড দেখার মধ্যেকার যে টাইম ল্যাপস, সে এখান থেকে গতিশীল কাঠামোতে দেখতেছে, ওইখানে একটা ঘটনা ঘটতেছে, ওইটা আবার মাপতেছে, দেন সেটা সে মেজার করতেছে। সো দেখো বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। সো এই কারণেই গতিশীল কাঠামোতে টাইম বেড়ে যায়। সো তুমি চিন্তা করে দেখো যত বেশি উপরের দিকে যাবা তত বেশি আমার জি এর ভ্যালুটা কী হতে থাকে, কমতে থাকে। অ্যান্ড জি এর ভ্যালুটা যতই কমতে থাকবে টি এর ভ্যালুটা ততই বাড়তে থাকবে। একটা ঘটনার দোলনকাল, একটা পিরিয়ড অফ টাইম ততই বাড়তে থাকবে। তো সিম্পলি একটা লজিক দিয়ে কিন্তু তোমার আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়েও কিন্তু এই জিনিসটা প্রুভ করা যায়। একটা জিনিস তুমি সবসময় দেখবে, একটা দোলক ঘড়িকে তুমি যদি কোথায় রাখো, ভূপৃষ্ঠে রাখো, ওটা যে টাইমটা দিবে, তুমি যদি একটা পাহাড়ের উঁচাই নিয়ে যাও ওটা দেখবা স্লো চলতেছে, আস্তে আস্তে স্লো চলা শুরু করছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাম? এই রিজনটা হলো তুমি যতই উপরের দিকে যাচ্ছ তোমার জি এর ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে, অ্যান্ড জি এর ভ্যালুটা কমার সাথে সাথে ঘড়িটার দোলনকাল কিন্তু কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অ্যান্ড দোলনকাল বেড়ে গেলেই ঘড়িটা কি হবে, স্লো চলবে। সো এই জিনিসটাও পড়াবো, এই জিনিসটাও দেখাবো। তাহলে এখন দেখো টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টি ইজ প্রপোর্শনাল টু 1/√g, অর্থাৎ টি ইকুয়াল ধ্রুবক ইন্টু 1/√g। তাহলে টি ইন্টু √g সমান হচ্ছে কি ধ্রুবক। সো দেয়ারফর t1 √g1 সমান t2 √g2, ঠিক আছে, সমান সমান ডট 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 tn √gn। সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও, সবার কি ক্লিয়ার? আপনাদের সবার কি ক্লিয়ার জানান, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানান। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, সবার ক্লিয়ার, গুড। সো চতুর্থ সূত্রটা একদম ফানি একটা সূত্র। সেটা হচ্ছে চতুর্থ সূত্রটা হচ্ছে তোমার সবাই আজকে জিজ্ঞেস করতেছো যে গলার কাটা নামছে কিনা। হ্যাঁ, নেমে গেছে, প্যারা নাই। সো দেখো চতুর্থ সূত্রটা হচ্ছে তোমার কি, এই যে কৌণিক বিস্তার যাই হোক, অভিকর্ষজ ত্বরণ যাই হোক, দোলনকাল যাই হোক, এই কৌণিক বিস্তার যাই হোক, অভিকর্ষজ ত্বরণ যাই হোক,
কার্যকরী দৈর্ঘ্য যাই হোক, এই সরল দোলকটার দোলনকাল কখনো কখনো তোমার এই ববটার ভর, আয়তন, আকৃতি, ঘনত্ব এগুলোর উপর কি করবে না, ডিপেন্ড করবে না। এটাই ছিল আমাদের চতুর্থ সূত্র। সো লিখো চতুর্থ সূত্র। ওকে, সো চতুর্থ সূত্রটা হচ্ছে কি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি হলে জি ও এল অপরিবর্তিত থাকলে সরল দোলকের দোলনকাল কখনো বব, এই যে এই পিণ্ডটাকে বলা হয় কি, বব। ববের সরল দোলকের দোলনকাল কখনো ববের ভর, আয়তন, আকৃতি, উপাদান, ঘনত্ব এসবের উপর নির্ভর করে না। সো এটাই হচ্ছে আমাদের চতুর্থ সূত্র। কৌণিক বিস্তার যদি আমাদের 4 ডিগ্রি হয় অ্যান্ড জি ও এল যদি অপরিবর্তিত থাকে, তাহলে সরল দোলকের দোলনকাল কখনো ববের ভর, আয়তন, আকৃতি, উপাদান, ঘনত্ব এগুলোর উপর নির্ভর করবে না। সো এটাই হচ্ছে সরল দোলকের চতুর্থ সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। লেখা শেষ হয়ে গেলে একটু লিখো, ডান লিখো, তাহলে আমি কম্বিনেশনটা দেখাই, সূত্রের কম্বিনেশনটা দেখাই। লেখা যদি শেষ হয়ে যায় একটু ডান লিখিও, লেখা শেষ হইলে একটু ডান লিখো। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম দুইটা সূত্র দেখতে পাচ্ছিলাম। একটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, আর একটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। সো এখান থেকে এই দুইটা ইকুয়েশন দিয়ে কম্বাইন করলে দেখতে পাচ্ছি টি ইজ প্রপোর্শনাল টু √L/ কত, জি। টি ইজ প্রপোর্শনাল টু √L/g। সো দেখো টি ইকুয়াল, এটা হচ্ছে কি কম্বাইন্ড করার পর, আমরা সূত্রগুলোকে কি করে দিলাম, এই দুইটা সূত্রকে আমরা কি করলাম, এই দুইটা সূত্রকে আমরা কম্বাইন্ড করে দিলাম। সো টি ইজ প্রপোর্শনাল টু √L/g। সো এখান থেকে দেখো টি ইকুয়াল ধ্রুবক ইন্টু √L/g। সো এই ধ্রুবকের ভ্যালুটা কত হবে এবং কেন হবে, এই জিনিসটা কে বলতে পারবা? এখানে যে ধ্রুবক, এই ধ্রুবকের ভ্যালুটা কত হবে এবং যত হবে তত কেন হবে, কে বলতে পারবা? বলো, অ্যান্সার করো। What is the value of the constant at y? 2π। এই কে রে মহাকর্ষীয় ধ্রুবক বলে, হাই হাই হাই। সে আবার নিজেকে হোমোসেপিয়েন্স দাবি করে। আচ্ছা, সো দেখো তাহলে টি ইকুয়াল হচ্ছে কত, 2π। ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, 2π √L/g। হোয়াই টুয়াইস পাই? রেজাউর রহমান কারেক্ট অ্যান্সার, টুয়াইস পাই হবে, কারণ ফুল ঘুরে আসতে 360 ডিগ্রি হয়, অ্যাকচুয়ালি এটাই। সো দেখো টি মানে কি, টি মানে হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। দোলনকাল কি, একটা পূর্ণ দোলন দিতে বা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে বা একটা ফুল অসিলেশন দিতে যে টাইমটা লাগবে সেটাই হচ্ছে কি দোলনকাল। সো আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে জানি এটাই হচ্ছে স্মরণের সমীকরণ। অ্যান্ড এখান থেকে যাত্রা শুরু করে যখন এতটুকু পর্যন্ত যাই, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছিলাম যে এতটুকু পর্যন্ত গেলেই কিন্তু একটা ফুল অসিলেশন ফিল আপ হয়। সো এই জিনিসটাকে আমরা একটা বৃত্তের মাধ্যমেও রিপ্রেজেন্ট করতে পারি। সো দেখো এখান থেকে যাত্রা শুরু করে আবার যদি এখানেই ফিরে আসে, তাহলে কিন্তু সে টোটাল টুয়াইস পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের দূরত্বটা ধরা হয় কত, টুয়াইস পাই।
এই যে এই মোশনটা একটু অ্যানালাইসিস করলেই তুমি বুঝে যাবা। যেমন দেখো আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বলছিলাম, সিম্পল হারমোনিক মোশন বা সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে বলছিলাম এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মোশন, মানে গতিপথটা হচ্ছে সরল রৈখিক, রাইট? এটা শুধু এই লিমিটেড পাথের মধ্যে কি করতেছে, এই লিমিটেড পাথের মধ্যে কিন্তু কি করতেছে, যে কম্পাঙ্ক দিচ্ছে বা ফ্রিকোয়েন্সি সরি দোল খাচ্ছে, তাই না? সো এই জিনিসটা যদি আরেকটু জোরে জোরে দুলানো হয় তাহলে কিন্তু সে এইভাবে দুলতে 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 দুলতে, যত বেশি জোরে দুলাবা দুলতে দুলতে এরকম একটা কি হয়তো একবার এরকম বৃত্তের দিকে ঘুরে আসবে। তুমি সিম্পলি এই জিনিসটাকে যদি জোরে একটা আঘাত করো অথবা এদিকে যদি অনেক জোরে একটা হিট দাও, অনেক জোরে একটা ফোর্স অ্যাপ্লাই করো, এটা বৃত্তাকার পথে ঘুরে আবার এদিকে আসবে, তাই না? সো একই জিনিস সিম্পল হারমোনিক মোশনের সাথে কিন্তু তোমার সার্কুলার মোশনের একটা সম্পর্ক আছে, আমরা ওই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। সো এই হচ্ছে অবস্থা, টি ইকুয়াল হচ্ছে কত, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। সো এটাই হচ্ছে সরল দোলকের দোলনকাল। ওকে, এটাই হচ্ছে সরল দোলকের দোলনকাল, টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এখান থেকে আমরা চাইলে জি এর ভ্যালুটা বের করতে পারি, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল বাই জি। সো এখান থেকে আমরা জি এর ভ্যালুটা বের করতে পারি, জি ইকুয়াল হচ্ছে কত, 4 পাই স্কোয়ার এল বাই কত, 4 পাই স্কোয়ার এল বাই কত, টি স্কোয়ার। সো এটা আমরা একই সাথে কিন্তু একটা সরল দোলকের ব্যবহার দেখে ফেললাম। সরল দোলকের সাহায্যে আমরা জি এর ভ্যালুটা কি করতে পারি, বের করতে পারি, ঠিক আছে? সো সবাই বুঝতে পারছো কিনা জানো, সবার কি ক্লিয়ার? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছো। সো এখন লাস্ট একটা কোয়েশ্চেন করে আমরা ক্লাসটা শেষ করব, একটা কোয়েশ্চেন করে একটা ম্যাথ করে আমরা ক্লাসটা শেষ করব। সো লিখো 1 সেন্টিমিটার ব্যাস ও 100 গ্রাম ভর বিশিষ্ট একটা বব এক সেন্টিমিটার ব্যাস ও 100 গ্রাম ভর বিশিষ্ট একটা বব দৃঢ় অবলম্বন হতে 99.5 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো হলো। সো কোয়েশ্চেন হচ্ছে, আমি পুরো কোয়েশ্চেনটা দিলাম না, এখানে আমি একটা কোয়েশ্চেনের হাফ পোর্শন দিলাম, অ্যান্ড হাফ পোর্শন দিয়ে আমি একটা কোয়েশ্চেনের হাফ পোর্শন মানে একটা কোয়েশ্চেন সলভ করব, বাকি কোয়েশ্চেনটা আমি নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? সো দেখো, সো এখন আমাদের বের করতে হবে ববটির সর্বোচ্চ কৌণিক বেগ কত, সর্বোচ্চ কৌণিক বেগ কত। সো এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে, কৌণিক বিস্তার হচ্ছে কত, 4 ডিগ্রি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি।
কৌণিক বিস্তার হচ্ছে কত 4 ডিগ্রি। এটা কে কে করতে পারবা বলো? ভাইয়া একটু স্লো পড়ালে ভালো হইতো। বেশি কি ফাস্ট পড়াচ্ছি? আমার তো মনে হয় না। এভাবে না পড়ালে তো সিলেবাস কমপ্লিট করা যাবে না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কারা কারা করতে পারবা করে দাও। কে করতে পারবা? সো দেখো, 1 সেন্টিমিটার ব্যাস আর 100 গ্রাম ভর বিশিষ্ট একটা বব একটা দৃঢ় অবলম্বন হতে 99.5 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো হলো। কৌণিক বিস্তার হচ্ছে 4 ডিগ্রি। ববটার সর্বোচ্চ কৌণিক বেগ কত? ওই জিনিসটাই কিন্তু আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে এখন সিম্পলি তুমি একটা সিম্পল পেন্ডুলাম আঁকো। তুমি এখানে কোয়েশ্চেনটা পড়েই বুঝতে পারছো এখানে যার কথা বলা হয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম। ওকে, সো একটা সিম্পল পেন্ডুলামের কৌণিক বিস্তার দেওয়া আছে। কৌণিক বিস্তারটা হচ্ছে কত? 4 ডিগ্রি। 4 ডিগ্রি, রাইট? একটা সিম্পল পেন্ডুলামের কৌণিক বিস্তার দেওয়া আছে কত? 4 ডিগ্রি। অ্যান্ড এটার ব্যাস দেওয়া আছে, এই জিনিসটার ডায়ামিটার দেওয়া আছে ডি ইকুয়াল হচ্ছে 1 সেন্টিমিটার। সো রেডিয়াস হবে কত? 1/2 সেন্টিমিটার। ওকে, হাফ সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। সো 0.5 ইন্টু 10⁻² মিটার। ওকে, আর কি কি দেওয়া আছে? 100 গ্রাম, এই জিনিসটার ভর দেওয়া আছে। ভর এম ইকুয়াল কত? 100 গ্রাম। সো 0.1 কেজি। এগুলো তো আমরা সবাই জানি। অ্যান্ড আমাদের স্মল এল, এই যে সুতার দৈর্ঘ্য স্মল এল কত দেওয়া আছে? 99.5 সেন্টিমিটার। সো 99.5 ইন্টু 10⁻² মিটার। ঠিক আছে, তাহলে আমরা কার্যকরী দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি না? প্রথম কাজ হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা বের করা। সো চলো আমরা এল বাইর করি, ক্যাপিটাল এল বাইর করি। সো ক্যাপিটাল এল সমান স্মল এল প্লাস স্মল আর। ওকে, তাহলে এখন দেখো এখানে আমাদের স্মল এল কত? 99.5 ইন্টু 10⁻² প্লাস 0.5 ইন্টু 10⁻² মিটার। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি 99.5 ইন্টু 10⁻² প্লাস 0.5 ইন্টু 10⁻², এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য কত মিটার আসে? 1 মিটার আসে। 1 মিটার। সো আমাদের কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ কত? 1 মিটার। ওকে, আমাদের ইফেক্টিভ লেন্থ হচ্ছে 1 মিটার, এখানে ঝামেলা নাই। এবার আসো আমাদের বিস্তার। আমাদের বিস্তারের ভ্যালু কত? কে বলতে পারবা আমাদের বিস্তার এর ভ্যালু কত? এখানে আমাদের বিস্তারের ভ্যালু কত? এই বিস্তারটা কি আমাদের রৈখিক বিস্তার নাকি কৌণিক বিস্তার? এই বিস্তারটা কোন বিস্তার? এটা কি রৈখিক বিস্তার নাকি কৌণিক বিস্তার? এই জিনিসটা বলো। এটা কি অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড নাকি লিনিয়ার অ্যামপ্লিটিউড? এই জিনিসটা বলো। আমাদের কোয়েশ্চেনে একটা ডেটা দেওয়া আছে যে কৌণিক বিস্তার হলো 4 ডিগ্রি, বাট এই এটা কি রৈখিক নাকি কৌণিক? অবশ্যই রৈখিক বিস্তার। সো এই জিনিসটা হচ্ছে আমাদের রৈখিক বিস্তার। সো আমাদের দেওয়া আছে কৌণিক বিস্তার, আমাদের বের করতে হবে রৈখিক বিস্তার। সো কেমনে বাইর করব? আমরা কেমনে বাইর করব? সো একটু চিন্তা করে দেখো, আমি এই জিনিসটা আমি কিন্তু অনেক ছোট বানাই ফেলছি। 4 ডিগ্রি মানে কিন্তু আমি যদি অ্যাকচুয়াল ফরম্যাটটা আঁকি, সবাই একটু বোঝো, একটু সবাই মনোযোগ দাও, জিনিসটা একটু ডিপ, একটু হালকা ডিপ। সো না বুঝে পরে দিয়ে আবার সবাই লাফাবা যে বুঝি নাই। সো একটু দেখো, আমরা 4 ডিগ্রি কৌণিক বিস্তার মানে কি? মানে খুবই অল্প একটা বিস্তার, তাই না? সো এই যে এখানে প্রায় কাছাকাছি, তাই না? এই যে এখানে আমি যা আঁকলাম তার থেকেও ছোট। সো এই জিনিসটা হচ্ছে কত? 4 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে কত? 4 ডিগ্রি। তাহলে আমি যদি এই মোশনটাকে একটা যদি সার্কুলার মোশন চিন্তা করতাম, আমরা কি করতেছি? আমরা রৈখিক বিস্তার কত সেটা ডিটারমাইন করতেছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিনিয়ার অ্যামপ্লিটিউড? সো একটু দেখো, ছিল এখানে, গ্যাসে কোথায়? এখানে। সো আমাদের রৈখিক বিস্তার হচ্ছে কোনটা? এইটা। এই জিনিসটা আমাদের ডিটারমাইন করতে হবে। এই জিনিসটা আমাদের কি করতে হবে? ডিটারমাইন করতে হবে। এই জিনিসটাই কিন্তু আমাদের ডিটারমাইন করতে হবে।
সো এই জিনিসটা হচ্ছে কত এ। সো আমাদেরকে এই ভ্যালুগুলো হচ্ছে কত, এটা পুরোটা হচ্ছে কত এল, এটা পুরোটা হচ্ছে কত এল। সো আমাদেরকে এল এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালুটা দেওয়া আছে, আমাদেরকে ডিটারমাইন করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। এল এর ভ্যালুটা বাইর করছি 1 মিটার। সো একটু চিন্তা করে দেখো, এটা যদি আমরা একটা সার্কেল হিসেবে চিন্তা করি, তাহলে এই এলটা কিন্তু আমাদের সার্কেলের কি হয়, এই এলটা কিন্তু আমাদের পুরো সার্কেলটার কি হবে বলো তো। আমরা যদি এখান থেকে একটা যদি সার্কেল আঁকি, যেহেতু এটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করতেছে অ্যান্ড এই মোশনটার সাথে সার্কুলার মোশনের একটা সম্পর্ক আছে, সো আমরা একটা সার্কেল আঁকতেই পারি, কারণ বিশাল মানের ফোর্স অ্যাপ্লাই করলে এটা তো সার্কুলার মোশন মেনটেন করবে, রাইট। সো এখন আমি যদি সার্কেল আঁকি, এই ক্যাপিটাল এলটা উক্ত সার্কেলের কি, এই ক্যাপিটাল এলটা কার্যকরী দৈর্ঘ্যটা বৃত্তের কি, এটা কে বলতে পারবা, বৃত্তের ব্যাসার্ধ। ভেরি গুড, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর এটা হচ্ছে কি কোণ বা থেটা। আর এই জিনিসটাকে আমি বলতে পারি, এই জিনিসটাকে আমি বলতে পারি বৃত্তের চাপ। এই জিনিসটাকে আমি ধরে নিলাম হচ্ছে চাপ হিসেবে। আমি কাকে ধরে নিচ্ছি, একে আমি কি বলতে পারি, এখানে বৃত্তের চাপ বলতে পারি। সো আমরা একটা জিনিস কি জানি যে এস ইকুয়াল আর থেটা, আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি যে এস ইকুয়াল আর থেটা অথবা থেটা সমান কি এস বাই আর। এই জিনিসটা আমরা